তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ স্কুল অর্থাৎ 19 নম্বর স্কুলটা রানীগঞ্জ হাই স্কুল, 143 নম্বর পেজ। প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ স্কুল। দেখো, এরপরে আর কোনো স্কুল নেই। তো তার আগে বলা, যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এর পরের ক্লাস থেকে আমরা থার্ড সাবমিটিভ অর্থাৎ এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নগুলো আলোচনা করব। তো এই স্কুলগুলো আমরা 70 নম্বরের প্রশ্ন যেহেতু বড় বড়, একটু আগে থেকে আরম্ভ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বলি, আমরা 19 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলি। তো 19 নম্বর স্কুলটা করার আগে আমি তোমাদের বলি, তো তোমাদের ক্লাস 6-এর সমস্ত বিষয়েরই সলিউশন করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্টে চেক করে দেখে নিতে পারো। এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে আর কি কি তোমাদের দরকার। তো চলো, প্রথম গণিত কী বলছে, প্রদত্ত কোনটি আয়তঘনক নয়। এখানে যতগুলো দিয়েছে আয়তঘনক কোনটা হবে না বলো তো? তা এদের মধ্যে কোনটা আয়তঘনক নেই? ইট আয়তঘনক, ছক্কা আয়তঘনক, বই আয়তঘনক, বোতল। বোতল কিন্তু উপরটা শঙ্কু আকৃতির, মাঝখানটা চোঙ আকৃতির, তাহলে বোতল হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 5.64 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2.23 হবে? তো দেখো, এটা প্রথমে বোতলটা লিখেছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল এত হবে, তাই তো? এটা বিয়োগ করলে কত হবে? 3.23। তাহলে এই অ্যান্সারটা কত হবে? 3.23। এই যে এইটা, তাহলে এত থেকে 3.23 বিয়োগ করলে বিয়োগফল এইটা হবে, ঠিক আছে? এটা বিয়োগ করলেই পেয়ে যাবো সোজা। পরে প্রশ্ন বলেছে, দেখো 0.405, এটা দুটো পৌনঃপুনিক ঘিরে রেখেছে, তাহলে 3টে 9 হবে, তাই না? তাহলে অ্যান্সারটা কী হবে? দেখো 405/999 কাটাকাটি করলে দেখো 5-এ কেটেছে 45, এটা 5-এ কেটে 9-এ কেটেছে 111, 9-এ 45, আবার দেখো 3-এ কেটেছে 15-এ 45, 3-এ 37, তাহলে অ্যান্সারটা কত? 15/37। কোন অ্যান্সারটা? যে 15/37। কাটাকাটিটা একটু তোমরা দেখে নেবে, নাহলে আর সব ইজি। পরে প্রশ্ন, 3-এর 4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়? তো আমরা 3-এর 4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব দুটো পদ্ধতিতে, আমি বলেছিলাম। এমনি ভাগ করতে পারো, সেটাও বেরোবে, এটাও করতে পারো। দেখো নিচে 100 করবো, তাহলে 25 দিয়ে গুণ 25 4 100, আর 25 75, তাহলে 2 0 0.75, ঠিক আছে? এটা সিম্পল নিয়মেও তোমরা করতে পারো। 3-এর 4 দশমিক নেবো, তাই না? 0 4 7 28, 2 0 4 5 20। দেখো এই দিক দিয়েও সেই একই অ্যান্সার বেরোচ্ছে, তোমরা যেদিক দিয়ে খুশি করতে পারো। পরের প্রশ্ন, 768 এবং 324-এর গসাগু কত? তো 768 324-এর গসাগু দেখো, মানে এদের মধ্যে কোন সংখ্যাগুলো 3টেই চলে যাবে, তাহলে এই পর্যন্ত 3টে ভাগ চলে যাচ্ছে, তাহলে কত হবে? 2 × 3 = 12। এটাকে আরও তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, উৎপাদক বিশ্লেষণ করতে পারো, সেক্ষেত্রেও 12 অ্যান্সার হবে। তোমরা করে দেখবে একই অ্যান্সার হবে, ঠিক আছে? 6টা -8, মাঝখানে কত বসবে? -10। এদের মানে কোন চিহ্ন বসবে? দেখো -8 বড় না -10 বড়, কেউ বলতে পারবে? মনে হবে -8 কিন্তু বড়, -10 ছোট। কেন বলো তো? আমরা সংখ্যা রেখার যত এদিকে আসবো তত ছোট হয়, আর এদিকে গেলে তত বড় হয়। দেখো এখানে 0 1 2 3, এদিকে -2 -3 এরকম চলছে, তাই না? তাহলে কোনটা এদিকে ছোট এদিকে বড়? তাহলে এদিকে 8টা সবচেয়ে সামনে হবে, তারপরে 10 হবে, তার মানে কি 10টা ছোট, 8টা কিন্তু বড়, 8টা সামনে পড়ছে, তাই না? তাহলে এই অ্যান্সার কোনটা হবে? এই দিকে গেটার দেন, অর্থাৎ সির দাগের অপশানটা হবে সঠিক। অপশান সির দাগেরটা হবে সঠিক, ঠিক আছে? পরে ভালো করে বুঝবে, এটা বুঝে অ্যান্সারটা লিখবে। দুই দাগে একটা 0.03 এবং 0.16 এর যোগফল কত? তাহলে একদম সোজা, 0.03 আর 0.16 এদের যোগফলটা দেখো, যোগ করো, 6 3 9 1 0.0। তাহলে এখানে ভাষা লিখবে, অতএব নির্ণেয় যোগফল ভাষাটা তোমরা লিখে দেবে, তাহলে গণিতটা ফুল টু ফুল কমপ্লিট হবে। তাহলে নির্ণেয় যোগফল কত বেরোচ্ছে না? 0.19 এই নির্ণয় যোগফলটা বেরোচ্ছে। পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, তাই তো? তারপরে কি বলেছে দেখো, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এখানে দিয়েছে দেখো, শহরে বর্তমান জনসংখ্যা এতজন, তাহলে 4% হারে বাড়ছে, তাহলে এত 4% সমান কত বাড়ছে? 1050 জন, আগেও আমি বুঝিয়েছি। তাহলে পরের বছর কত হবে? এইটার যোগ এর সঙ্গে 1000, মন জনসংখ্যা ছিল মোটটা, তার সঙ্গে যত বেড়েছে, তাহলে বেড়েছে কত? 1050, যোগ করলে কত হবে? 27,300 জন। তাহলে সরি, এখন পরের বছর জনসংখ্যা কত হবে? 27,300 জন। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে আমাকে কমেন্টে, আমি আবার এই গণিতটাকে ভালো করে রিপিট করে বোঝাবো, ঠিক আছে? চলো এর পরের গণিতটা কি বলেছে দেখো, পরেরটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত। এক ব্যক্তি দৈনিক ব্যয় কত না 75.50 টাকা,
ওই ব্যক্তির বাৎসরিক আয় কত হলে তিনি বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন। একটু ঘুরিয়ে দিয়েছে গণিতটা, কিছুই নেই গণিত, দেখো কীভাবে করেছে এত সহজ উপায়ে। তো বছরের সঞ্চয় কত, এত টাকা, দৈনিক ব্যয় কত টাকা, এত টাকা, তাই না? তাহলে দৈনিক ব্যয় কত, এত টাকা, এত টাকাকে আমরা মানে দশমিকটা তুলে নিয়ে চলে এসেছি, তাই তো? মানে 75 টাকা, 75 75.5 টাকা মানে কি 151কে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে, তাই না? 75 বাড়াতে 150, এটা 2 আসবে, এটাকে মানে ভগ্নাংশে করে নিয়েছি। এবারে কি বলছে মাসিক ব্যয় কত, না মাসিক ব্যয়টা এইটা গুণিতক 30 দিনে কত টাকা ব্যয় হয়, তাই না? সেটাই বলেছে, দেখো মাসিক ব্যয় এখানে দিয়েছে দৈনিক ব্যয় এত টাকা হলে মাসিক ব্যয় কত, 30 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে 2265 টাকা। তাহলে বছরে বাৎসরিক ব্যয় কত, 12 দিয়ে গুণ করতে হবে, এত টাকা, ঠিক আছে? এত মাসে খরচা হয় আর বছরে খরচা হয় 12 দিয়ে গুণ, এত টাকা। তাহলে বাৎসরিক আয় কত, না এই দুটোকে যোগ করলে কত, 32,930 টাকা। তাহলে তার বাৎসরিক আয়টা কত হবে, 32,930 টাকা। 4 দাগে গণিতটা দেখো, 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 98,765 নিকটবর্তী সংখ্যাটি কি নির্ণয় করো। তো দেখো এই গুণটা করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কি করব, লসাগু করতে হবে। 28, 33, 42, 77 সাথে দিয়েছি, এরকম করে লসাগু করেছি পরপর সংখ্যা দিয়ে, তোমরা লসাগু অবশ্যই জানো আর বলতে হবে না। তো এই লসাগুটা কত অ্যান্সার হচ্ছে না 924, যা এত দ্বারা বিভাজ্য 924। তাহলে 924কে যদি আমি এই মেন যে সংখ্যাটা দিয়েছিল এইখানে, এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কত ভাগছে, 821। তাহলে 924 গুণিত 106, এই 106 ভাগশেষে দিয়েছে, তাই না? এই গুণগুলো এত বেরোচ্ছে, তাহলে এর পরেরটা হবে 107, এইটা। তাহলে কত হবে না নিকটবর্তী সংখ্যাটা কত হবে না এইটা 98,868, এটা হচ্ছে নিকটবর্তী সংখ্যা, ঠিক আছে? নিকটতম সংখ্যা হবে এটাই। পরে প্রশ্ন 5-টা বলছে রবিবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি রবিবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন তবে মাসিক আয় কত। একদম সোজা গণিত, তার মাসিক আয়ে 22% বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় গুণিতক 22/100 সমান, এটাকে এই পাশে বলে 100, এটা নিচে বসবে, কাটাকাটি করলে কত হবে 8500 টাকা। তাহলে মাসিক আয় কত, 8,500 টাকা। রবিবাবুর মাসিক আয় কত, 8,500 টাকা। পরে প্রশ্ন, সংখ্যা রেখার সাথে যোগ করি -7 ও +2। তো দেখো প্রথমে সংখ্যা রেখায় 0 থেকে এখানে মাইনাস টানবে, এদিকে প্লাস দেবে, এখানে +1 +2, -7 ঘর যেতে বলেছে। +2 মানে কি ডান দিকে আসবে, মাইনাস মানে কি বাম দিকে যাবে। তাহলে +2 ঘর আবার ডান দিকে এসেছি, কোথায় থেমেছে -5, তাহলে নির্ণয় যোগফল কত হবে -5। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। পরের প্রশ্ন দেখো 3 দাগেরটা, স্কুল পাড়ার মোড় রামবাবু ব্যাগের দোকানে রামবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির সংখ্যা নিচে তালিকা দেওয়া হলো, কীরকম ব্যাগ বিক্রি করেছে সেইটা একটা সুন্দর করে দেখাতে বলেছে। তো এই গণিতটা আমি আগেও দেখেছি, 15 নম্বর স্কুলে দেখিয়েছি। তো 16 নম্বর স্কুলে আছে ব্যাগ বিক্রির সংখ্যা, প্রথমে 30 জন, তারপরে এরকম করে অনেকগুলো দেওয়া আছে। তো তাও আমি করেছি, এটা দেখো ছোটো শর্টকাট করে করেছি এখানে, এইভাবে তোমরা করবে। যে ব্যাগ বিক্রির সংখ্যা প্রথমে 30 জন দিয়েছে, তারপরটা 35 জন, তারপরে 25 জন, এরকম করে অনেকগুলো আছে। এখানে নিচে লিখে দেবে বার বলে, বার, আর এখানে এইদিকে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা। তো এইভাবেই তোমরা স্তম্ভচিত্রটা সাজাবে, তাহলে তোমরা ফুল টু ফুল নাম্বার পাবে। এইভাবেই তোমরা করবে। পরেরটা কি বলেছে দেখো, 6, 8, 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 300, 500 এর মধ্যে থাকবে। তো এর জন্য কী করবো, আমরা এটাকে লসাগু করবো। লসাগু কত, 120। তাহলে 120 গুণিতক 2, 240, 120 3, 360, তাই তো? তাহলে 300 থেকে 500-র মধ্যে, তাহলে কোনটা হবে, 360টা বা থাকবে, তাই না? তাহলে 300 থেকে 500-র মধ্যে এইটা, তাহলে 360টা অবস্থা। এর পরেরটা দিলে কত হবে, 120 সঙ্গে আমি 4 দিই, 12 4 48, তাই তো? 480, 240, আচ্ছা 300 কী বলে 300 থেকে 500-র মধ্যে, তাই তো? 240 300 থেকে ছোটো, তাহলে 360 হতে পারে। আবার 12 4 48, 480 এটাও হতে পারে, তাই না? কিন্তু 12 5 60 এটা হবে না, 12 5 600 হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এই দুটো হতে পারে, এটা হতে পারে, এটা হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, 360 বা 480, যে কোনো একটা সংখ্যা থাকলেই হবে। তো ইতিমধ্যে আমরা গণিতের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করে ফেললাম। তো এরপরে আমরা থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে যাব, আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। তো সকলকে ধন্যবাদ, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমে অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, এবং পরীক্ষায় প্রশ্নপত্র কেমন লিখলে আর এইখান থেকে প্র্যাকটিস করে, এই 19টা স্কুল যদি প্র্যাকটিস করো এর মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে, এর বাইরে কিছুই থাকবে না। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালোভাবে বুঝে পরীক্ষা দেবে, এবং আমি যে কটা সেট ছেড়েছি তার মধ্যে যদি কোনো বোঝার সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে ফাইনাল পরীক্ষায়, ভালো করে পরীক্ষা দেবে।